বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গতদিন সিনক্রোনাস মোটর শুরু হয়েছে। আজকে আবার আমি বলতেছি যে সিনক্রোনাস মোটর কি। সিনক্রোনাস মোটর এমন একটি মোটর যা সবসময় একই স্পিডে ঘোরে। লোড যতই বাড়ানো হোক বা কমানো হোক না কেন, একটা নির্দিষ্ট স্পিডে ঘুরবে। যদি লোড খুব বেশি হয়ে যায় থামে যাবে, কিন্তু একই স্পিডে যে ঘোরে সিনক্রোনাস স্পিড এর চেয়ে কম হবে না। এই সিনক্রোনাস স্পিডটা কি? সিনক্রোনাস স্পিড আমরা জানি এইটা আমরা জানি সিনক্রোনাস স্পিড। যখন কোনো একটা মোটর ডিজাইন করা হবে তখন তার পোল সংখ্যা নির্দিষ্ট করে ওয়াইন্ডিং করা হবে, এবং এই ওয়াইন্ডিং তোমাদের অল্টারনেটরের যেরকম ওয়াইন্ডিং একই রকমের ওয়াইন্ডিং, এটা জানা আছে। এখন আমি আবার বলতেছি যে সিনক্রোনাস মোটর কিভাবে চলে। আমি আগে বলছি যে সিনক্রোনাস মোটরে দুই ধরনের সাপ্লাই থাকে, এসি সাপ্লাইও লাগে, ডিসি সাপ্লাইও লাগে। এর স্টেটরে 3 ফেজ এসি সাপ্লাই দেওয়া হয়। স্টেটরে যদি 3 ফেজ এসি সাপ্লাই দেওয়া হয় তাহলে একটা ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। সেই চুম্বক ক্ষেত্র এই স্পিডে ঘোরে, এরপর যে রোটরে যদি ডিসি সাপ্লাই দেওয়া হয় সেখানে একটা ঘুরন্ত স্থির চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। অর্থাৎ রোটরে ওয়াইন্ডিং করা থাকে, রোটরে যদি ডিসি সাপ্লাই দেওয়া হয় তাহলে ঘুরন্ত এই স্থির চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই স্থির চুম্বক ক্ষেত্র ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সাথে লকিং হয়ে গেলে তখন সিনক্রোনাস মোটর এই রোটরকে সাথে করে নিয়ে স্থির একটা নির্দিষ্ট বেগে ঘুরবে। এটা থিওরি আবার পড়ে নেবে, মূল তত্ত্ব পড়ে নেবে। এখন সিনক্রোনাস মোটরের ভেক্টর ডায়াগ্রাম, সিনক্রোনাস মোটরের ভেক্টর ডায়াগ্রাম, এই ভেক্টর ডায়াগ্রাম আমি দেখে দিই। ভেক্টর ডায়াগ্রাম, সিনক্রোনাস মোটরে আমরা জানি কি যে স্টেটরে 3 ফেজ এসি সাপ্লাই দেওয়া হয়। আমরা ধরে নিলাম যে এসি সাপ্লাই, এটা হলো অরিজিন, 3 ফেজ এসি সাপ্লাইয়ের ভোল্টেজের অভিমুখ আমরা এইদিকে ধরলাম। যে বাইরে থেকে ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে তার প্রতি ফেজের ভোল্টেজ। এখন যখনই সাপ্লাই দেওয়া হবে তখন ওখানে একটা ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এরপর রোটরে যখন ডিসি সাপ্লাই দেওয়া হবে তখন রোটরকে সে লকিং করে নিয়ে রোটর এই ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সাথে ঘুরবে। যখন রোটর একটা নির্দিষ্ট স্পিডে ঘুরবে তখন রোটরের যে চুম্বক ক্ষেত্র এর বলরেখাগুলো স্টেটর পরিবাহীকে কর্তন করবে। অর্থাৎ স্টেটর পরিবাহী যেখানে ভোল্টেজ সাপ্লাই দেওয়া আছে ওই জায়গায় ভোল্টেজ উৎপন্ন হবে। এই ভোল্টেজকে বলা হয় কাউন্টার ইএমএফ। কাউন্টার ইএমএফকে ইসি দ্বারা দেখা হয়। আবার বলতেছি, স্টেটরে যখন এসি সাপ্লাই দেওয়া হবে তখন এখানে একটা ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এসি মানে 3 ফেজ এসি সাপ্লাই, ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এরপর স্টেটরে যখন 3 ফেজ এসি সাপ্লাই দেওয়া হবে তখন স্টেটরে একটা ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই চুম্বক ক্ষেত্র একটা নির্দিষ্ট স্পিডে সিনক্রোনাস স্পিডে ঘুরবে। এরপর রোটরে যখনই ডিসি সাপ্লাই দেওয়া হবে তখন রোটরে একটা স্থির চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই স্থির চুম্বক ক্ষেত্র যখন ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সাথে লকিং হবে, কেমনি উত্তর মেরু দক্ষিণ মেরু এক জায়গায় হবে। লকিং যখন হয়ে যাবে তখন রোটর এই ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সাথে ঘুরতে থাকবে। যখন রোটর ঘুরবে, রোটরে যেহেতু ডিসি সাপ্লাই দেওয়া আছে এখানে একটা স্থির চুম্বক ক্ষেত্র আছে। এই চুম্বক ক্ষেত্রের বলরেখা স্টেটর পরিবাহীগুলোকে কর্তন করলে স্টেটর পরিবাহীতে একটা ভোল্টেজ উৎপন্ন হবে। সেটাকে বলা হয় ইসি, কাউন্টার ইএমএফ। এই কাউন্টার ইএমএফ এই প্রয়োগকৃত ভোল্টেজের বিপরীত মুখে কাজ করবে। অর্থাৎ এইটা যেদিকে থাকবে তার 180 ডিগ্রি বিপরীতে কাজ করবে। এইদিকে থাকবে ইসি, এদিকে থাকবে। এটা অরিজিন। কিন্তু আমরা জানি যে এই রোটরের চুম্বক ক্ষেত্রের অ্যাক্সিস, এটা উত্তর মেরু। রোটরে এর যে অ্যাক্সিস, না স্টেটরের চুম্বক ক্ষেত্রের যে অ্যাক্সিস
আর রোটরের চুম্বক ক্ষেত্রের অ্যাক্সিস একই বরাবর থাকবে না। কারণ স্টেটরের চুম্বক ক্ষেত্র এটা হলো রোটর, এটাকে টানিয়ে নিয়ে ঘুরতেছে, এর সাথে লোড থাকবে, যার জন্য এটা পিছনের দিকে থাকবে। ফলে হবে কি, এই স্টেটরের চুম্বক ক্ষেত্রের এই অ্যাক্সিস রোটরের, এটা যদি রোটর হয়, এই রোটরের চুম্বক ক্ষেত্রের অ্যাক্সিস একই বরাবর থাকবে না। এটি এদিকে ঘুরতেছে, এটাকে টানিয়ে নিয়ে, এর সাথে লোড আছে, তাহলে এটা পিছনের দিকে থাকবে। ফলে হবে কি, দুটোর অ্যাক্সিস একই বরাবরে থাকবে। অ্যাক্সিসের ভিতর একটা কোণীয় অবস্থানের সৃষ্টি হবে। এই কোণকে কি বলা হয়? টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল। এই টর্ক অ্যাঙ্গেল যা হবে এই কাউন্টারে তার 180 ডিগ্রি থেকে টর্ক অ্যাঙ্গেল যত হবে তত ডিগ্রি কম কোণে পেছনে থাকে। এটা 180 ডিগ্রি আছে। যদি টর্ক অ্যাঙ্গেল 5 ডিগ্রি হয় তাহলে 180 না থেকে তার থেকে 5 ডিগ্রি কম পেছনে থাকে। যদি টর্ক অ্যাঙ্গেল 10 ডিগ্রি হয় তাহলে 180 না থেকে তার থেকে আরো কম কোণে, অর্থাৎ 170 ডিগ্রি কোণ পিছনে থাকবে। এরকম এটা পেছনে ভালো লাগে, ভুল করতেছি, তার চেয়ে বেশি করে পেছনে থাকে। পিছন তো এইদিকে 180 ডিগ্রি কোণে পেছনে আছে, টর্ক অ্যাঙ্গেল যা হবে তার থেকে বেশি কোণে পেছনে থাকে। এটা না হয় আরো এদিকে। তো আমরা ধরে নিলাম টর্ক অ্যাঙ্গেল হলো আলফা টি। তাহলে এটা 180 ডিগ্রি কোণে পেছনে না থাকে, তার থেকে কিছু আরো বেশি কোণে পেছনে থাকে, এটা হলো আলফা। তাহলে কি হবে, যদি রোটরের সাথে কোনো লোডই না থাকতো, রোটর যদি একেবারে ফ্রি থাকতো, তাহলে রোটর আর স্টেটর এই দুটো চুম্বক ক্ষেত্রের অ্যাক্সিস একই বরাবর থাকতো। যেহেতু রোটরে লোড আছে, যার জন্য ওটা পিছনের দিকে টানবে, ফলে রোটরের অ্যাক্সিস এবং স্টেটরের অ্যাক্সিস একই বরাবর থাকবে। এই রোটরের অ্যাক্সিস স্টেটরের অ্যাক্সিস থেকে কিছু পিছনে থাকবে। যত ডিগ্রি কোণে পিছনে থাকবে এটাকে আমরা বলি টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল। এটাকে আলফা দ্বারা লেখা হয়। যে টর্ক অ্যাঙ্গেল যত হবে এই কাউন্টার ইএমএফ প্রয়োগকৃত ভোল্টেজের 180 ডিগ্রির তুলনায় আরো তত বেশি কোণে পিছনে থাকবে। এইদিকে হলো কি নেগেটিভ, এদিকে নেগেটিভ, আর এইদিকে হলো কোণ গণনা পজিটিভ। তাহলে আরো তত বেশি কোণে পেছনে থাকবে, থাকবে। তাহলে এটা হলো ইসি। এখন রেজাল্টেন্ট ভোল্টেজ কত হবে? এইটা হলো তোমার ধরে নিলাম 1 ফেজ দেখায়, এই 1 ফেজ পয়েন্ট, এখানে ভোল্টেজ প্রয়োগ করা আছে, এখানে কাউন্টার ইএমএফ হচ্ছে সি। তাহলে এটা এর বিপরীতে কাজ করবে, তখন এর রেজাল্টেন্ট ভোল্টেজ কত হবে? রেজাল্টেন্ট ভোল্টেজ হবে এইটা মাইনাস ইসি, এরকম এই হবে। তো এই যদি হয় তাহলে এটা রেজাল্টেন্ট ভোল্টেজ হবে, এটা হবে রেজাল্টেন্ট ভোল্টেজ। এই রেজাল্টেন্ট ভোল্টেজ অনুযায়ী এর আর্মেচার কারেন্ট কত হবে? আর্মেচার কারেন্ট হবে রেজাল্টেন্ট ভোল্টেজ ভাগ এর ইম্পিডেন্স, সিনক্রোনাস ইম্পিডেন্স। তাহলে কারেন্ট কত হবে? এই রেজাল্টেন্ট ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স। কারেন্টের অভিমুখ কোন দিকে হবে? একটা সিনক্রোনাস মোটরে কয়েলের রেজিস্ট্যান্স খুব নগণ্য, যার জন্য ধরে নেওয়া হয় এই কাউন্টার ইএমএফ এর প্রবাহিত কারেন্ট এখান থেকে 90 ডিগ্রি কোণে পিছনে। এটা হলো আর্মেচার কারেন্ট প্রতি ফেজে প্রয়োগকৃত ভোল্টেজ, প্রতি ফেজে উৎপন্ন কাউন্টার ইএমএফ, প্রতি ফেজে প্রয়োগকৃত ভোল্টেজের রেজাল্টেন্ট কাউন্টার এবং প্রয়োগকৃত ভোল্টেজের রেজাল্টেন্ট মান, আর এটা হলো প্রতি ফেজের আর্মেচার কারেন্ট। এইটা হলো সিনক্রোনাস মোটরের ভেক্টর ডায়াগ্রাম। এটা যে এইরকমই হতে হবে তা না, এটা আরো একটু কমও দিতে পারো, বেশিও দিতে পারো, বড়ও করতে পারো, ছোটও করতে পারো, ইচ্ছা মতো করো। তাহলে এটা হলো ভেক্টর ডায়াগ্রাম। এখন আসতেছে
যদি লোড পরিবর্তন করা হয়, সিনক্রোনাস মোটরের লোড যদি পরিবর্তন করা হয় তাহলে কি প্রভাব হবে? আমরা জানি যে সিনক্রোনাস মোটরের লোড যতই বাড়ানো হোক কমানো হোক, যদি ঘুরতে থাকে তাহলে নির্দিষ্ট স্পিডে ঘুরে। যদি লোড একেবারে বেড়ে যায় তাহলে বন্ধ হয়ে যাবে, কিন্তু ওর চেয়ে কম স্পিডে ঘুরতে পারবে না। তো এখন ভেক্টর ডায়াগ্রাম আমরা জানি যে প্রয়োগকৃত ভোল্টেজের অভিমুখ এই দিকে, আর কাউন্টার ইএমএফ এর জন্য এটা এইদিকে, এটা হলো লোড অ্যাঙ্গেল। রেজাল্টেন্ট ভোল্টেজ হবে এখন দেখা যাচ্ছে ভেক্টর কিন্তু দুটো যোগ আছে, যোগ হলে হবে কি, ভিটা আছে পজিটিভ ডান দিকে আর এটা আছে নেগেটিভ, তার মানে এটা যোগ করলেই কিন্তু হচ্ছে যোগ। হয়তো এরকম সন্দেহ আছে, এটা পজিটিভ আছে এটা নেগেটিভ আছে, তার মানে একটা থেকে একটা বিয়োগ, তো বিয়োগ যোগ করলেই বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা হলো রেজাল্টেন্ট ভোল্টেজ, কারেন্ট হলো এইরকম আমাদের আছে। আমরা ধরে নিলাম একটা নির্দিষ্ট লোডের এই অবস্থায় আছে, এই প্রয়োগকৃত ভোল্টেজ আর আর্মেচার কারেন্ট এর মধ্যবর্তী কোণকে বলা হয় ফেজ কোণ। এরকম আছে। এখন লোড পরিবর্তন করলে কি হবে? লোড পরিবর্তন করলে হবে কি, আমরা জানি স্টেটরের চুম্বক ক্ষেত্র এটা ঘুরতেছে, আর রোটরের চুম্বক ক্ষেত্র এটা। রোটরে লোড দেওয়া আছে আর এখানে কোনো লোড নাই, এটার অ্যাক্সিস এটার অ্যাক্সিস এটা। এই নর্মাল ইয়েতে দেখা গেল যে এই কোণে এইরকম কোণে পিছনে আছে। এখন লোড যত বাড়ানো হবে এটা তত পিছন দিকে আসবে, যত বেশি লোড হবে, তুমি একটা জিনিসকে যখন টানবে তখন ওর উপর লোড যত পড়বে তত তুমি কম টানতে পারবে, বা একটা ঘুরন্ত জিনিসের সাথে লোড যত দিবে তত আস্তে আস্তে তার স্পিড কমে যাবে। তো এটার সাথে এটা তো স্পিড কমবে না, এটা লোড যত বাড়াবে এটা তত পিছন দিকে আসবে। এখানে তো শ্যাফটের সাথে লোড দেওয়া আছে, তাহলে এই রোটরের সাথে লোড যত দিবে এই অ্যাক্সিস থেকে এই অ্যাক্সিস তত পিছনে আসবে, অর্থাৎ টর্ক অ্যাঙ্গেল আস্তে 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 কমে যাবে, তো বেড়ে যাবে, টর্ক অ্যাঙ্গেল বাড়বে। টর্ক অ্যাঙ্গেল বাড়লে কি হবে, এটা আমরা বললাম যে নর্মাল লোডে আসে। এখন লোড এর থেকে আমরা বাড়ালাম, এই অবস্থায় কি হবে দেখাই। এই অবস্থায় এইদিকে আছে আমাদের প্রয়োগকৃত ভোল্টেজ। লোড যত বাড়াবে টর্ক অ্যাঙ্গেল বাড়ে, এই টর্ক অ্যাঙ্গেলটা আগে হয়তো ছিল আলফা 1, এটা আমরা ধরলাম আলফা 2। টর্ক অ্যাঙ্গেল বাড়ে, টর্ক অ্যাঙ্গেল বেড়ে গেলে হবে কি, এই রেজাল্টেন্ট ভোল্টেজ বাড়ে যাবে, রেজাল্টেন্ট ভোল্টেজের মান বাড়ে যাবে, আর বাড়ে যাবে। রেজাল্টেন্ট ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে আর্মেচার কারেন্টের মান বাড়ে যাবে, আর্মেচার কারেন্টের মান বাড়ে যাবে। কারণ রেজাল্টেন্ট ভোল্টেজ সমান কি, আর ভাগ জেড, এটা সমান হলো আর্মেচার কারেন্ট। আর মানে কি, এই ভি মাইনাস ইসি ভাগ জেড। তাহলে রেজাল্টের আবার আরো যদি বাড়ে, আরো যদি লোড বাড়ানো হয় তাহলে এই টর্ক অ্যাঙ্গেল বাড়বে, টর্ক অ্যাঙ্গেল বাড়িয়ে এই পর্যন্ত হবে, তখন আবার এই রেজাল্টেন্ট ভোল্টেজও বাড়ে, রেজাল্টেন্ট ভোল্টেজ আরো বাড়ে। রেজাল্টেন্ট ভোল্টেজ বেড়ে গেলে এই কারেন্টের মানও বাড়ে, কারেন্টের মান বাড়ে। তাহলে দেখা যাচ্ছে যে লোড যত বাড়াবে রোটর তত পিছনের দিকে আসবে, টর্ক অ্যাঙ্গেল বেড়ে যাবে, টর্ক অ্যাঙ্গেল যত বাড়বে এই রেজাল্টেন্ট ভোল্টেজের মান তত বেড়ে যাবে এবং আর্মেচার কারেন্টের মান তত বেড়ে যাবে। এইভাবে কি খালি বাড়তেই থাকবে? বাড়তেই থাকবে না, এটা একটা নির্দিষ্ট কোণের পর টর্ক অ্যাঙ্গেলের মান বাড়তে বাড়তে, টর্ক অ্যাঙ্গেলের মান যখন এইরকম হয়, থিটা সমান ট্যান ইনভার্স এক্স বাদ, আর এটা হলো প্রতি ফেজের সিনক্রোনাস মোটরের প্রতি ফেজের সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স, এটা হলো প্রতি ফেজের
রেজিস্ট্যান্স, এই কোণ যা হবে টর্ক অ্যাঙ্গেল এর চেয়ে যদি বেশি হয়ে যায় তখন মোটর আর চলবে না, তখন মোটর থামে না। এটা হলো সর্বোচ্চ টর্ক। এই অ্যাঙ্গেল যখন যাবে তখন এমন সর্বোচ্চ টর্ক উৎপন্ন হবে এবং এই পর্যন্ত মোটর ঘুরতে থাকবে। এর বেশি যদি হয়, টর্ক অ্যাঙ্গেল যদি আর বেশি হয়ে যায়, ধরে নেয় এটার মান আসলো 60 ডিগ্রি, তাহলে টর্ক অ্যাঙ্গেলের মান 60 ডিগ্রির বেশি আর যদি হয়, লোড বাড়াতে বাড়াতে টর্ক অ্যাঙ্গেল বাড়তেছে 60 ডিগ্রির বেশি যদি হয়ে যায়, তখন দেখা যাবে যে মোটর থামে। নির্দিষ্ট পরিমাণ টর্ক অ্যাঙ্গেল পর্যন্ত এই মোটর চলবে। তাহলে লোড বাড়ালে আমাদের কি হবে? যদি নো লোডে থাকে টর্ক অ্যাঙ্গেলের মান কম থাকবে, লোড যত বাড়ানো হবে টর্ক অ্যাঙ্গেল তত বাড়বে। টর্ক অ্যাঙ্গেল বাড়া মানে কি? টর্ক অ্যাঙ্গেল যত বাড়বে রেজাল্টেন্ট ভোল্টেজ তত বাড়বে। টর্ক অ্যাঙ্গেল বাড়া মানে এই কাউন্টার ইএমএফ এদিকে সরে যাবে, কাউন্টার ইএমএফ মান কিন্তু বাড়বে না, কারণ এক্সাইটেশন একই আছে, বেড়ে যাবে, এইদিকে যাবে, সরে যাবে, ফলে রেজাল্টেন্ট ভোল্টেজের মান বেড়ে যাবে। রেজাল্টেন্ট ভোল্টেজ বাড়লে আর্মেচার কারেন্টের মান বাড়বে। এইরকম কয়েকটা ভেক্টর ডায়াগ্রাম দেওয়া আছে তোমার বইয়ে, এইটা দেখে 2-4 জন বসে থেকে আলোচনা করবে এবং ভেক্টর চিত্র আঁকাবে, বর্ণনা করবে। এটা গেল। এরপরে 7.3 আছে সিনক্রোনাস মোটরের ভেক্টর ডায়াগ্রাম। এই ভেক্টর ডায়াগ্রাম হয়ে গেছে। এরপর আসতেছে 8 নম্বর, এটা দিলাম। এখন 8 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায়ে আছে যে সিনক্রোনাস মোটরের বিভিন্ন ধরনের টর্ক। সিনক্রোনাস মোটরের বিভিন্ন ধরনের টর্ক, যেমন 1 নম্বরে আছে স্টার্টিং টর্ক মানে মোটর যখন স্টার্ট হবে, স্টার্ট তো কোনো সময় নো লোডেও হতে পারে, লোড দেওয়া হতে পারে, মানে বেশি লোড দেওয়া হতে পারে, কম লোড দেওয়া হতে পারে, যার জন্য স্টার্টিং টর্কের মান কোনো নির্দিষ্ট মান নাই, সেটা লোডের উপর নির্ভর করবে, শ্যাফটে কি পরিমাণ লোড থাকে। তাহলে স্টার্টিং লোডের সঙ্গে স্টার্টিং টর্কের সঙ্গে হলো যে সর্বনিম্ন যে পরিমাণ টর্ক চালু করার সময় সর্বনিম্ন যে পরিমাণ টর্কে রোটর ঘুরতে পারে, অর্থাৎ মোটর চালু হতে পারে, এটা হলো স্টার্টিং টর্ক। এর মান কোনো নির্দিষ্ট নাই, কারণ নির্দিষ্ট না থাকার কারণ যদি লোড অবস্থায় হয় তাহলে স্টার্টিং টর্কের মান বেশি হয়, যদি আনলোড হয় স্টার্টিং টর্কের মান কম। তাহলে স্টার্টিং টর্কের সঙ্গে হলো সর্বনিম্ন যে পরিমাণ টর্কে ইন্ডাকশন মোটরের রোটর ঘুরতে পারে, তাকেই বলা হয় স্টার্টিং টর্ক। এরপর আসছে রানিং টর্ক তাই মানে চালু অবস্থায় সর্বনিম্ন যে পরিমাণ টর্কে মোটর চলতে পারে এবং এটার মানও কোনো নির্দিষ্ট নেই, কারণ চালু অবস্থায় লো লোডেও চলতে পারে, ফুল লোডেও চলতে পারে, ওভারলোডেও চলতে পারে বা কম লোডেও চলতে পারে, যার জন্য এটার মান কোনো নির্দিষ্ট নাই। তাহলে রানিং টর্ক হলো চালু অবস্থায় সর্বনিম্ন যে পরিমাণ টর্কে মোটর ঘুরতে পারে, এই টর্ককেই বলা হয় রানিং টর্ক। এরপরে আসছে পুল ইন টর্ক, যে পরিমাণ টর্কে টানে নেয়। পুল ইন টর্ক হলো যে যখন মোটরকে চালু করার জন্য স্টেটরে সাপ্লাই দেওয়া হবে, তখন স্টেটরে একটা ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এনএস সিনক্রোনাস স্পিডে ঘুরন্ত চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। সেটা ধরে নিলাম যে এই পোল ঘুরতেছে। এরপরে রোটরে যখন ডিসি সাপ্লাই দেওয়া হবে তখন সেটাকে এটা লকিং করে নিয়ে ঘুরবে। তো সর্বনিম্ন ওই চালু করার সময় রোটরে সর্বনিম্ন যে পরিমাণ টর্ক উৎপন্ন হলে রোটরকে
এইটার সাথে লকিং করে রাখতে পারে, অর্থাৎ স্টেটর ফিল্ডের সাথে লকিং করে রাখতে পারে, সেই পরিমাণ টর্ককে বলা হয় পুলিং টর্ক। আবার বলতেছি, মোটর চালু করার সময় রোটরের যে পরিমাণ টর্ক এই স্টেটরের ঘূর্ণন্ত চুম্বক ক্ষেত্রের সাথে রোটরকে লকিং করে রাখতে পারে, সেটাকে বলা হয় পুল ইন টর্ক। এরপর হচ্ছে পুল আউট টর্ক। পুল আউট টর্ক, পুল আউট টর্ক, পুল আউট টর্ক হলো যে আমরা আগে দেখলাম যে লোড যখন বাড়ানো হচ্ছে, লোড যত বাড়াচ্ছে আমরা টর্ক অ্যাঙ্গেল বাড়তেছে, রেজাল্টেন্ট ভোল্টেজের মান বাড়তেছে, আর্মেচার কারেন্টের মান বাড়তেছে, টর্ক উৎপন্ন হচ্ছে। এইভাবে লোড বাড়ানো হচ্ছে। লোড বাড়াতে 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 তো অসীম পর্যন্ত লোড বাড়ানো যাবে না। তো একটা নির্দিষ্ট লোডে যদি দেওয়া হয়, দেখা গেল যে নির্দিষ্ট লোডের পরে আমরা কিন্তু এইরকম একটা কোণ দেওয়া আছে যে থিটা সমান ট্যান ইনভার্স এক্স এস ভাগ আর্মেচার রেজিস্ট্যান্স। লোড বাড়াতে বাড়াতে টর্ক অ্যাঙ্গেল যখন এই অবস্থায় যাবে, সেই অবস্থায় সর্বোচ্চ টর্ক, সর্বোচ্চ টর্ক। এরপরে যদি লোড বাড়ানো যায় তাহলে টর্ক অ্যাঙ্গেল এর থেকে বেড়ে যাবে। এর থেকে বেড়ে গেলে তখন আর মোটর ঘুরতে পারবে না, তখন মোটর কি হবে, থামে না। যে পুল আউট টর্ক হলো সর্বোচ্চ যে পরিমাণ টর্ক মোটর ঘুরতে পারে। লোড বৃদ্ধি করলে সর্বোচ্চ যে পরিমাণ টর্ক উৎপন্ন করে মোটর ঘুরতে পারে, সেটাকে বলা হয় পুল আউট টর্ক। যদি লোড এর থেকে আরো একটু বেড়ে দেওয়া হয় তখনই কিন্তু মোটর থামে যাবে। তো মোটরের সর্বোচ্চ পুল আউট টর্ক উৎপন্ন হবে কখন, এই অবস্থায়। এই অবস্থায় টর্ক অ্যাঙ্গেল সর্বোচ্চ হবে, রেজাল্টেন্ট ভোল্টেজ সর্বোচ্চ হবে, আর্মেচার কারেন্ট সর্বোচ্চ হবে এবং সর্বোচ্চ টর্ক উৎপন্ন হবে। এই হলো পুল আউট টর্ক। বই দেখে বিস্তারিত পড়বে। এরপরে আছে 8.2 আছে ভেক্টর ডায়াগ্রাম সহ আর্মেচার কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টরের উপর এক্সাইটেশনের প্রভাব। এক্সাইটেশন কম বেশি করলে কি হয়, আমি আবার দেখাচ্ছি যে পরীক্ষায় সামান্য একটা ভেক্টর চিত্র দেওয়া ছিল, বোধহয় 2% ছাত্রও পারে। কেউ তো মুখস্থ শুনে লাইন টানছে, এরকম করে লাইন টানছে, এরকম করতে স্কেল ধরে টানছে। এই স্কেল ধরে লাইন টানার দরকার নেই, না বুঝে স্কেল ধরে লাইন টানবে, আবার ঠিকই এখন পোটলাবাটি বান্ধা শুরু করতো, চলে যাবে গাড়ি, চান্স পাবে 3 জন, চলে যাবে 300 জন, যাই বাপ মায়েরও টাকা নষ্ট করবে, আমাদেরও একটা দুর্নাম। তো আবার দেখাচ্ছি আমি যে সিনক্রোনাস মোটরের ভেক্টর ডায়াগ্রাম। প্রয়োগকৃত ভোল্টেজের অভিমুখ এই দিকে, এটা প্রতি ফেজের ভোল্টেজকে ধরতে কি। এরপর মোটরের আর্মেচার কয়েলে যে কাউন্টার ইএমএফ উৎপন্ন হবে সেটার বিপরীতে কাজ করবে। এটা তো অরিজিন, এখান থেকে আঁকা না, তুমি আগে বললো তো এইদিকে তাকাবো, এর বিপরীতে এইদিকে তাকাবো, কিন্তু তা তো হবে না। তোমাকে এই অরিজিনের সাপেক্ষে দেখাতে হবে। তাহলে অরিজিনের সাপেক্ষে যেহেতু টর্ক অ্যাঙ্গেল আছে, সরাসরি 180 ডিগ্রি বিপরীত দেয়, 180 ডিগ্রি থেকে আলফা কোণ বেশি কোণে পিছনে আছে, এটা হলো কাউন্টার, এটা হলো টর্ক অ্যাঙ্গেল। এইটুকু আঁকার খুব কঠিন না, এইটুকু পারো, এই হলো অবস্থা। এখন এই দুটের যোগফল মানে এটা যেহেতু মাইনে, তাহলে যোগ করলে বিয়োগ হয়ে যাবে। এই দুটের বিয়োগফল হবে এই রেজাল্টেন্ট ভোল্টেজ, এটা হলো রেজাল্টেন্ট ভোল্টেজ। কি রেজাল্টেন্ট ভোল্টেজ, রেজাল্টেন্ট ভোল্টেজকে ইম্পিডেন্সে ভাগ করলে কারেন্ট পাওয়া যাবে। কারেন্টের অভিমুখ কোন দিকে হবে, যেহেতু সিনক্রোনাস মোটরের ইন্ডাকট্যান্স অনেক বেশি, রেজিস্ট্যান্স খুব নগণ্য, যার জন্য ধরে নেই যে 90 ডিগ্রি পিছনে এই আর্মেচার কারেন্ট। এই অবস্থা, এই হলো ভেক্টর ডায়াগ্রাম একটা। এইটা হলো ফেজ কোণ, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক ডিফারেন্স, এটা ফেজ কোণ। এই ভেক্টর ডায়াগ্রাম কত বড় কঠিন যে তাও 2 থেকে 5% ছাত্র পারবে, আর হলে স্কেল ধরে এখানে আঁকাবে, আঁকে কোথায় কি লেখা লাগবে মুখস্থ নেই। এই অবস্থা হয়ে গেছে।
যাক, তাহলে এই ভেক্টর ডায়াগ্রাম চেষ্টা করলে পারি। এখন এখানে বলছে যে যদি ফিল্ড এক্সাইটেশন বাড়ানো হয়, লোড ঠিক আছে, লোড যদি ঠিক থাকে এই লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হবে না, একই থাকে। এবং এক্সাইটেশন বাড়ালে কি হয়? এক্সাইটেশন মানে রোটরে যে ডিসি সাপ্লাই দেওয়া হয়, এটা দিলে কি হয়? রোটর, আমরা জানি রোটর যখন ঘোরে, রোটরের ফিল্ড স্টেটর পরিবাহীকে কর্তন করে, কর্তন করলে ওখানে এই ভোল্টেজ উৎপন্ন হয়। তো রোটরের এক্সাইটেশন যত বেশি হবে এই ভোল্টেজ তত বেশি হবে, রোটর ভোল্টেজ যত কম হবে এই ভোল্টেজ তত কম হবে। এই ভোল্টেজ যদি বেশি হয় তাহলে কি হবে? এই অবস্থায় আছে। যদি এটা বেশি হয় তাহলে এই ভোল্টেজের মান বেড়ে যাবে, এই ভোল্টেজের মান বেড়ে এদিকে ইসি হয়। এইরকম যদি হয় তাহলে রেজাল্টেন্ট ভোল্টেজ কি হবে? তখন রেজাল্টেন্ট ভোল্টেজ কি হবে? রেজাল্টেন্ট ভোল্টেজ এরকম, দেখা যাবে যে রেজাল্টেন্ট ভোল্টেজ এই অবস্থায়, রেজাল্টেন্ট ভোল্টেজ এই অবস্থায় যদি আছে, কারেন্ট কোন দিকে যাবে? এখান থেকে 90 ডিগ্রি কোণে হচ্ছে এই দিকে, দেখা গেলে একসাথে দেখি এটা আই, তাহলে ফেজ কোণ আমাদের এটা নাই। আগে আমাদের ছিল কি? ফেজ কোণ ছিল এটা, তখন পাওয়ার ফ্যাক্টর ছিল কত? এটা, এটা সমান কত ছিল? যাই হোক হবে একটা। আর এই অবস্থায় ফাই এর মান কত? আই আর ভি একই সাথে, তখন পাওয়ার ফ্যাক্টর হবে ইউনিটি হবে। তাহলে এই সিনক্রোনাস মোটরের ফিল্ড এক্সাইটেশনকে বাড়িয়ে 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 এমন অবস্থায় নেওয়া যাবে যে পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি করা যাবে। এবং যখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে তখন কারেন্টের মান সবচেয়ে কম হবে, কম হবে। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। আবার বলতেছি যে আমাদের নর্মাল অবস্থায় এই অবস্থায় ছিল, তখন রেজাল্টেন্ট ভোল্টেজ এইখানে ছিল, কারেন্ট এইখানে ছিল, এখান থেকে 90 ডিগ্রি পেছনে এই অবস্থায়। এরপর ফিল্ড এক্সাইটেশন বাড়ানো, ফিল্ড এক্সাইটেশন বাড়ানো, লোড কিন্তু স্থির আছে। লোড যদি স্থির থাকে তাহলে এই কোণের মান পরিবর্তন হবে না, এই কোণ যা আছে তাই থাকবে। তো এক্সাইটেশন যদি বাড়ানো হয় তার মানে রোটরে ডিসি সাপ্লাই যদি ভোল্টেজ মান বেড়ে দেওয়া হয়, কারেন্ট বেড়ে যাবে, চুম্বক ক্ষেত্র বেড়ে যাবে। তাহলে বেশি পরিমাণ চুম্বক বল রাখা স্টেটর পরিবাহীকে কর্তন করবে, ফলে স্টেটরে উৎপন্ন ভোল্টেজের মান বেড়ে 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 গেলে রেজাল্টেন্ট ভোল্টেজ ঘুরে এইদিকে, কারেন্ট এইদিকে। তো এই অবস্থায় যে এক্সাইটেশন যখন পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে তখন এটাকে বলা হয় নর্মাল এক্সাইটেশন, নর্মাল এক্সাইটেশন, নর্মাল এক্সাইটেশন। আর যখন পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ছিল, এই ল্যাগিং, এই অবস্থায় বলা হয় আন্ডার এক্সাইটেশন, আন্ডার এক্সাইটেশন। এরপর এক্সাইটেশন যদি আরো বাড়ানো হয় তাহলে দেখা যাবে এটা আরো বেড়ে যাবে, এটা আরো বাড়বে এইদিকে, তখন দেখা যাবে যে এটা এইদিকে, এই রেজাল্টেন্ট ভোল্টেজ এইদিকে, রেজাল্টেন্ট ভোল্টেজ যদি এইদিকে যায় তখন কারেন্টের মান 90 ডিগ্রি এদিকে, তখন এইখানে একটা কোণের সৃষ্টি হবে। কিন্তু পাওয়ার ফ্যাক্টর কি হবে? কারেন্ট ভোল্টেজের আগে চলে গেছে, তখন পাওয়ার ফ্যাক্টর কি হবে? লিডিং হবে। তারপরে লিডিং পাওয়ার ফ্যাক্টরেও পরিচালনা করা যাবে এক্সাইটেশনকে যদি বাড়ানো হয়, সেটাকে বলা হয় ওভার এক্সাইটেশন, ওভার এক্সাইটেশন। তাহলে আন্ডার এক্সাইটেশনও করা যায়, নর্মালও করা যায়, ওভারও করা যায়। এইটাই আমি আবার বলতেছি, তোমরা 3টে ছবি আছে, 3টে ছবি আগে দেখাবে, আমি একটার উপরে যাবো। যে সিনক্রোনাস মোটরের ভেক্টর ডায়াগ্রাম এরকম, আর ভেক্টর ডায়াগ্রাম এইরকম, এটা রেজাল্টেন্ট হবে না। কি হবে? এটা প্রয়োগকৃত ভোল্টেজ, আর প্রয়োগকৃত ভোল্টেজ, আর এটা হবে কি যে রোটর
বল রাখা যখন স্টেটর পরিবাহীকে কর্তন করবে ভোল্টেজ উৎপন্ন হবে, সেটাকে কি বলা হয়? কাউন্টার ইএমএফ। এটাকে ইসি ধরে রাখা হয়। এইটা এই 180 ডিগ্রির তুলনায় একটু বেশি কোণে পেছনে থাকে। যে বেশি কোণে পেছনে থাকে এটাকে কি বলা হয়? টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল। তো এখন এই দুটোর রেজাল্টের মান হলো ই আর কারেন্টের মান হলো প্রতি ফেজের আর্মেচার কারেন্ট এটা, আর পরীক্ষিত ভোল্টেজ এবং আর্মেচার কারেন্টের মধ্যবর্তী কোণ হলো এটা হলো ফেজ কোণ। এই হলো ভেক্টর ডায়াগ্রাম। অনেকে যদি বলা হয় যে সিনক্রোনাস মোটরের আর্মেচার কারেন্টের সমীকরণ লেখো, এই ক্লাস করার পরেও আমি জানি অনেকে পারে। এটা হলো সিনক্রোনাস মোটরের আর্মেচার কারেন্টের সমীকরণ। গেল। এখন আমাদের প্রশ্ন হলো যে যদি আমাদের লোড ঠিক থাকে, শুধু এক্সাইটেশনকে বাড়ানো হয় কমানো হয়, তাহলে কি হয়? এক্সাইটেশন বলতে রোটরে যে ডিসি সাপ্লাই দেওয়া হয়, এই ডিসি সাপ্লাই ভোল্টেজের মান বা কারেন্টের মান যদি বাড়ানো বা কমানো হয়, তাহলে কি অবস্থা হয়? লোড যদি বাড়ানো কমানো না হয়, তাহলে এই লোড অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হবে না। আমরা ধরে নিলাম যে আন্ডার এক্সাইটেশনে আসে, এই অবস্থায় আসে। এখন যদি এক্সাইটেশন আস্তে আস্তে বাড়ানো হয়, তাহলে দেখা যাবে শুধু এই ভোল্টেজটা বাড়বে, এই ভোল্টেজটা বাড়বে, এই ভোল্টেজ বাড়ে। এই ভোল্টেজ যদি বেড়ে যায়, তখন রেজাল্টেন্ট ভোল্টেজ আমরা সরাসরি আঁকাবে, আমার বাঁকা হচ্ছে, তখন রেজাল্টেন্ট ভোল্টেজ হবে এইরকম। রেজাল্টেন্ট ভোল্টেজ হয়তো এইরকম, ধরে নিলাম যে এরকম। তখন রেজাল্টেন্ট ভোল্টেজ এরকম হলে কারেন্ট কোন দিকে হবে? এর 90 ডিগ্রি পিছনে এরকম হবে। এটা হবে কি? এটাকে কি এক্সাইটেশন বলা হয়? নরমাল এক্সাইটেশন। এই অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কি হবে? নরমাল এক্সাইটেশনের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। এটা হলো নরমাল এক্সাইটেশন। অর্থাৎ আন্ডার এক্সাইটেশন ছিল, এক্সাইটেশন আস্তে আস্তে বাড়ালাম, এরকম হয়। এক্সাইটেশন যদি আরো বাড়ানো হয়, তাহলে এই ভোল্টেজের মান আরো বাড়বে, আরো বাড়ে। এভাবে অসীম পর্যন্ত হবে না, একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হবে, এই পর্যন্ত। তাহলে এখন রেজাল্টেন্ট ভোল্টেজ কত? এখন রেজাল্টেন্ট ভোল্টেজ হয়তো আজকে ধরে নিলাম এই অবস্থায় আসলো রেজাল্টেন্ট ভোল্টেজ। আর্মেচার কারেন্ট কোন দিকে যাবে? 90 ডিগ্রি পিছনে, এই দিকে গেল আর্মেচার কারেন্ট। এটা কি? ওভার এক্সাইটেশন, এক্সাইটেশন বাড়ানো। এইটা হবে তখন ফেজ। এই তাহলে একবার আন্ডার এক্সাইটেশন, নর্মাল এক্সাইটেশন এবং ওভার এক্সাইটেশন, এইগুলোর ভেক্টর ডায়াগ্রাম আঁকা। আর একটা বিষয় হলো যে কারেন্টের মান একসময় এখানে, একসময় এখানে, একসময় এখানে আসতেছে। এই কারেন্টের কিন্তু এই অবস্থায় কারেন্টের মানের দুটো অংশ আছে, একটা অ্যাক্টিভ কম্পোনেন্ট, একটা রেজাল্টেন্ট রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। এই কারেন্টের রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট কম বা বেশি হবে, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট কম বেশি হবে, কিন্তু অ্যাক্টিভ কম্পোনেন্টের কোনো পরিবর্তন হবে না। ল্যাগিং হোক, লিডিং হোক বা ইউনিটে হোক, কারেন্টের অ্যাক্টিভ কম্পোনেন্ট একই থাকবে, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট শুধু বাড়বে। পাওয়ার ফ্যাক্টর যত কম হবে, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট তত বাড়বে। পাওয়ার ফ্যাক্টর যত বেশি হবে, রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট তত কমবে। কিন্তু অ্যাক্টিভ কম্পোনেন্ট সব সময় একই থাকে, এই অ্যাক্টিভ কম্পোনেন্ট একই থাকে। এই গেল লোডের প্রভাব। শুধু এইটুকু পড়বে, এত কঠিন এগুলো যাওয়ার দরকার নাই। 6.2, এরপর আছে 8.2, 8.3। এরপর বলছে যে এটা ভি কাট, ভি কাট, ভি কাট। ভি কাট হলো আমরা দেখলাম যে এক্সাইটেশন যদি বাড়ানো, এক্সাইটেশন বাড়ালে কাউন্টার ইএমএফ বাড়ে। কাউন্টার ইএমএফ বাড়লে হয় কি? দেখা যায় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হতে হতে যদি আন্ডার এক্সাইটেশনে থাকে, দেখলাম যে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হয়।
যদি নর্মাল এক্সাইটেশন হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর ইউনিটে হয়, আর যদি ওভার এক্সাইটেশন হয় তাহলে পাওয়ার ফ্যাক্টর লিডিং হয়। সেইটা এখন গ্রাফের সাহায্যে দেখাতে হবে, গ্রাফের সাহায্যে দেখাতে হবে। এই দিকে দেখাতে হবে ফিল্ড কারেন্ট বা ফিল্ড এক্সাইটেশন, ফিল্ড কারেন্ট দেখাচ্ছে ফিল্ড কারেন্ট। এই দিকে দেখাচ্ছে তাহলে আর্মেচার ফিল্ড এক্সাইটেশন বা ফিল্ডের কারেন্ট, আর এটা হলো আর্মেচার প্রতি ফেজের কারেন্ট। আমরা কিন্তু আগেই বলছি যে আর্মেচার কারেন্টের মান বেশি হয় কিন্তু অ্যাক্টিভ কম্পোনেন্ট একই থাকে। তো যখন আন্ডার এক্সাইটেশনে ছিল তখন কিন্তু কারেন্টের মান এই যে বেশি ছিল, এইদিকে অনেক বেশি ছিল। এইভাবে আস্তে 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 যখন এক্সাইটেশন বাড়ানো হয় কারেন্টের মান কমতে 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 এই অবস্থায় আসে, কমে যায়, এইটুকু হয়। এরপর আবার যখন এক্সাইটেশন করা হয় তখন আবার কারেন্টের মান বাড়তে 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 এই অবস্থায় এইরকম হয়। তাহলে যখন এক্সাইটেশন নর্মাল ছিল অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইউনিটি ছিল তখন কারেন্টের মান সবচেয়ে কম ছিল এইটি। যখন আন্ডার ছিল তখন এইটুকু ছিল, ওভার যখন ছিল তখন এই। তো সেটাই আন্ডার এক্সাইটেশনে এখানে দেখানো আছে বিভিন্ন লোডে। প্রথমে নো লোডে দেখাচ্ছে যে নো লোড অবস্থায় এখান থেকে এইখানে আসে কারেন্ট, তো এক্সাইটেশন বাড়াচ্ছে কারেন্টের মান কমতেছে, কারেন্টের মান কমতে 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 এই অবস্থায়। এরপর যদি আবার এক্সাইটেশন বাড়ায় তাহলে কারেন্টের মান বাড়তে 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 এই অবস্থায় হলো পাওয়ার ফ্যাক্টর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এটা বলছে প্রথমে, এটা বলছে কি যে নো লোডে। এরপর যদি লোড দেওয়া হয় তখন কি লোড দিলে আন্ডার এক্সাইটেশনে এটা বেশি থাকবে। লোড যদি দেওয়া হয় তখন হয়তো দেখা যাবে কারেন্টের থেকে একটু কম থাকবে, এখানে না কারেন্ট বেশি হয়। এটার মান লোড দিলে এই কারেন্টের মান একটু বেশি হয়, বেশি হয়। এরপর সলিড লাইন দেওয়া হয়। এরপর বলছে যে এটা দিচ্ছে যে কত এত লোড, এত লোড। তারপরে দিচ্ছে এখানে হাফ লোড, হাফ লোড এগুলো সলিড লাইন দেওয়া হয়। এরপর দিয়ে দিচ্ছে যে এটা হাফ লোড, এটা হচ্ছে দিচ্ছে ফুল লোড, এরকম দিচ্ছে। আবার আমি বলতেছি যে এক্সাইটেশন যদি বাড়ানো হয় আন্ডার এক্সাইটেশন থাকে, ধরে নিলাম আন্ডার এক্সাইটেশনে কারেন্টের মান এইটা, এক্সাইটেশন যদি বাড়ানো হয় তাহলে কি হয় কাউন্টার ইএমএফ বাড়ে, কাউন্টার ইএমএফ বেড়ে গেলে রেজাল্টেন্ট ভোল্টেজ বাম দিকে ঠেলে দেয় এবং এই কারেন্টের মান তখন এটাও আবার উপরের দিকে উঠে দেয়। উঠে গেলে হয় কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয় মানে পাওয়ার ফ্যাক্টর যখন ইউনিটে হবে তখন কারেন্টের মান সবচেয়ে কম হবে, আর পাওয়ার ফ্যাক্টর মান যখন থাকবে তখন কারেন্টের মান ইউনিটি অবস্থায় যা ছিল তার থেকে বেশি হবে। তাহলে দেখা যায় যে কারেন্টের মান আন্ডার এক্সাইটেশনে কম ছিল, যখন এক্সাইটেশন আস্তে আস্তে আর বাড়ানো হয় কারেন্টের মান কমতে থাকে, এই অবস্থায় আসে, এই অবস্থায় আসে, এই অবস্থায় আসে। এই অবস্থায় যখন আসে তখন এইটা দেখা যাচ্ছে নর্মাল এক্সাইটেশন। এরপর আবার যখন এক্সাইটেশন বাড়ানো হয় কারেন্টের মান আবার বেড়ে যায়, এই অবস্থায় যায়, এখানে যায়, এখানে যায়, এভাবে আস্তে আস্তে বেড়ে যায়। তো সেটা এই দিকে যায়। এই সাইড হলো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য, আর এই দিকে আসলো লিডিং পাওয়ার ফ্যাক্টর। এটা বইয়ে দেওয়া আছে, বই দেখে একটু ভালো করে পড়বে, পড়ে বুঝে এটা শেষ। এরপরে আসতেছে 8.3 গেল, এরপরে আসতেছে দেখি 8. ভি কার্ভের ব্যাখ্যা হয়ে গেছে। এরপরে আসতেছে 8.5। 8.5-এ আছে পাওয়ার ফ্যাক্টরের সাপেক্ষে সিনক্রোনাস মোটরের ভি কার্ভের বর্ণনা। প্রথমে ছিল আমরা একটা কার্ভ আঁকালাম কি এইরকম, আমাদের কাজ ছিল ফিল্ড এক্সাইটেশন, এটা হলো ফিল্ড এক্সাইটেশন, এটা হলো আর্মেচার কারেন্ট। কাজ ছিল আমাদের এরকম, নো লোডে এরকম ছিল, আবার হাফ লোডে এরকম ছিল, তার চেয়ে লোড বেশি দিলে আবার এরকম হচ্ছে, কারেন্ট বেশি হবে। লোড যত বেশি হবে কারেন্টের মান তত বেশি হবে। একটা ফুল লোডে এরকম ছিল, এই অবস্থায় ছিল পাওয়ার ফ্যাক্টর ইউনিটি ছিল পাওয়ার ছিল। এখন তোমার কার্ভ আঁকাতে হবে ফিল্ড এক্সাইটেশন, আর এই দিকে দেখাতে হবে পাওয়ার ফ্যাক্টর।
পাওয়ার ফ্যাক্টর এই দেখেন। এখন দেখো ফিল্ড এক্সাইটেশন যখন কম ছিল তখন পাওয়ার ফ্যাক্টর কিন্তু বেশি ছিল, আর ফিল্ড এক্সাইটেশন এই অবস্থায় আসে পাওয়ার ফ্যাক্টরের মান কি হয়ে গেছে, ইউনিটে হয়ে গেছে। এরপর আবার যদি বাড়াও তাহলে এদিকে পাওয়ার ফ্যাক্টরের মান বেড়ে যাবে। তো বেড়ে যাবে মানে পাওয়ার ফ্যাক্টরের মান বেড়ে যাওয়া মানে কি, পাওয়ার ফ্যাক্টর মান বাড়বে না, কমবে। পাওয়ার ফ্যাক্টর সবচেয়ে বেশি ছিল এইখানে, ইউনিটে ছিল, আর এইদিকে যে কম ছিল এইদিকেও কম ছিল। পাওয়ার ফ্যাক্টরের মান ধরে নিলাম আমরা 1, এখানে যাই হোক মান ধরুন এটা সর্বোচ্চ। তাহলে এই কার্ভটা কিভাবে দেখাবে, আবার বলতেছি, এখানে ফিল্ড এক্সাইটেশন, এইদিকে হলো আর্মেচার কারেন্ট। আমরা এক্সাইটেশন বাড়াচ্ছি, আর্মেচার কারেন্ট আস্তে আস্তে কমতে এই অবস্থায় আছে, এই পাওয়ার ফ্যাক্টরের মান বাড়তেছে। আর্মেচার কারেন্ট কমতেছে, পাওয়ার ফ্যাক্টরের মান বাড়তেছে। তার কারণ পাওয়ার P সমান VI cos phi। এইটে যদি পাওয়ার ঠিক থাকে, এটা কনস্ট্যান্ট, এইটে যদি কমে যায় এটা অবশ্যই বাড়বে। আর এটা যদি কমে যায় তাহলে এটা বাড়বে। তাই এর মান কমতেছে তাহলে অবশ্যই এটা বাড়বে। আয়ের মান কমতে ম্যাক্সিমাম হবে, যখন আয়ের মান কমতে তখন সর্বনিম্ন হবে, তখন পাওয়ার ফ্যাক্টরের মান সর্বোচ্চ হবে। এই হবে। তো এখন আমরা যদি এটা দেখাতে চাই তাহলে এইটা কাজটা হবে এইরকম। এদিকে দেখাচ্ছি আমরা পাওয়ার ফ্যাক্টর, এটা দেখালাম এই লাইনটা, এটা হলো পাওয়ার ফ্যাক্টর মান 1, তখন কাজটা হবে এইরকম। এরকম এখানে যে বই দেওয়া আছে একই জায়গায়। তার মানে ফিল্ড এক্সাইটেশন যত বাড়ানো হবে পাওয়ার ফ্যাক্টর মান আস্তে আস্তে বাড়তে সর্বোচ্চ হবে। এরপরে যদি আরো বাড়ানো হয় তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান আবার কমে যাবে। এই ভেক্টর ডায়াগ্রামে আবার দেখাচ্ছে এখানে এই যে ভি, এইখানে ছিল ইসি, এইখানে ছিল রেজাল্টেন্ট ভোল্টেজ, কারেন্ট ছিল এইদিকে IA, এরকম ছিল, এটা ছিল ফেজ কোণ। এই এক্সাইটেশন যত বাড়ানো হবে এটা কি হবে, এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে। অর্থাৎ উপরের দিকে গেলে কি হবে, এই ফেজ কোণ কমে যাবে। ফেজ কোণ কমে যাওয়া মানে কি, পাওয়ার ফ্যাক্টর মান বাড়বে। এক্সাইটেশন যত বাড়াবে আস্তে আস্তে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে। এই কারেন্টের মান যখন এখানে আসবে তখন এক্সাইটেশন এই পাওয়ার ফ্যাক্টর মান ইউনিটি হবে। এরপরে যদি আরো বাড়ানো হয় তাহলে এটা এদিকে যাবে, তার মানে তখন পাওয়ার ফ্যাক্টর মান কমতে থাকবে, কিন্তু লিডিং সেটা আবার পাওয়ার ফ্যাক্টর মান কমতে থাকবে। এটা হলো ফিল্ড এক্সাইটেশন এবং পাওয়ার ফ্যাক্টরের মধ্যে সম্পর্কযুক্ত কাজ। বই থেকে পড়বে, নিজেরা আলোচনা করবে, তাহলেই সব পারবে। এই 8 নম্বর অধ্যায় পর্যন্ত শেষ, আর সেই পর্যন্তই থাক।